তোমাকে চাই গল্পের ২৩তম অংশ। লেখিকা নুসরাত জাহান মিথিলা। রাত প্রায় ১২টা। হলরুমে শুধু টিভির আলো। কিরিশ সোফার একপাশে বসে আছে, ফোনটা হাতে, কিন্তু স্ক্রিনে কিছু দেখছে না। ঠিক তখনই আনোয়ার আবার বলে ওঠে, আর কতদিন এভাবে থাকবি? একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। এইবার কিরিশের চোখের পাতা একটু নড়ে। ১ সপ্তাহ হলো একই কথা। আনোয়ার থামে না। আমি তোর ভালোই চাইছি। কিরিশ ধীরে উঠে দাঁড়ায়। কণ্ঠে রাগ আছে, কিন্তু সেটা চিৎকারের না, বরং ঠান্ডা, ভয়ঙ্কর। ভালো চাইলে একই কথা বারবার বলা লাগে না। আনোয়ার বিরক্তি নিয়ে বলে, তুই কেন বুঝতে চাস না? এই কথাটাতেই কিরিশের ভেতরের কিছু একটা ভেঙে যায়। সে আর কিছু বলে না। ১ সেকেন্ড চুপ করে থাকে, তারপর শুধু বলে, ঠিক আছে, থাকবো না তোমার বাড়িতে, আমি চলে যাব কালকে। আনোয়ারও ছেলের কথায় তাল মিলিয়ে বলে, হ্যাঁ চলে যাস। কিরিশ, ঠিক আছে। এই ঠিক আছে মেনে নেওয়া না, বরং একটা সিদ্ধান্ত। কিরিশের ভেতরের ভাবনা। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে। ঘরটা অদ্ভুত শান্ত। এই ঘরে সে অনেক সিদ্ধান্ত নিয়েছে, আজও নিচ্ছে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবে, একই কথা, একই চাপ, একই দেয়াল। আমি যদি এখানেই থাকি, এই কথাগুলো থামবে না। হাতে ঘড়ির দিকে যায়, ফোনটা তুলে নেয়। মনে মনে সিদ্ধান্ত পাকা হয়ে যায়, এখানে না, এখন না। আমি কোনোদিনের জন্য সরে যাব, কিছুদিনের জন্য সরে যাব, কেউ না জানলেও চলবে। রাত গভীর। কিরিশ ল্যাপটপে কাজ করছে, সব কিছু ভালো করে হিসাব করে নিচ্ছে। এমন সময় মার্কের নাম স্ক্রিনে ভেসে উঠতেই কিরিশ কলটা ধরে। কিরিশ নিচু স্বরে, মার্ক, জেট রেডি করো। ওপাশে ১ সেকেন্ড নীরবতা, তারপর শান্ত উত্তর, সময় ভোর, খুব ভোরে। কিরিশ আর কিছু বলে না। কল কেটে যায়। ঘড়ির দিকে তাকায়, ৩টা AM। বাড়িটা গভীর ঘুমে ডুবে আছে। করিডোরে আলো নিভু নিভু। কিরিশ ফোনটা আবার হাতে নেয়। এইবার নামটা আরবি। অন্য আরবির ঘরে লিসি আর সে ঘুমিয়ে আছে। গভীর ঘুমের মধ্যে ফোন বেজে ওঠে। আরবি বিরক্তি গলায়, এই কে? কিরিশের কণ্ঠ খুব শান্ত, আমি। আরবি একদম সোজা হয়ে বসে, ভাই, আমি ঘর থেকে বের হচ্ছি। আরবি হকচকিয়ে, এখন এই সময়ে? কিরিশ, হ্যাঁ, আমি লিসির কাছে যাচ্ছি, তুই সুরভির কাছে যা। আরবি কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে, ঠিক আছে, আমি দরজা খুলে যাচ্ছি, তুই এসে নক করিস। এই কিছু হয়েছে নাকি? কিরিশ শুধু বলে, না, তুই যা, আর ধন্যবাদ। কল কেটে যায়। আরবি তখনও পুরোটা বুঝে ওঠেনি, কিন্তু সে জানে একটা প্রশ্ন করার সময় না। সে নিঃশব্দে উঠে সুরভির রুমের দিকে যায়। কিরিশ ধীরে দরজা খুলে বের হয়, একদম শব্দহীন। করিডোর পার হওয়া সবকিছু যেন শ্বাস আটকে করে। আরবি আগেই দরজা খুলে রেখেছে। এক মুহূর্ত চোখাচোখি। আরবি ফিসফিস করে, ভাই, সব ঠিক তো? কিরিশ ১ সেকেন্ড থামে, তারপর শুধু বলে, সব ঠিক আছে, তুই যা, আমি কাউকে বলবি না। আরবি নিজের হাত ঠোঁটের কাছে তুলে চেন লাগানোর মতো করে ঠোঁট দেয়, মানে সে কাউকে বলবে না। এরপর সে আর কথা না বাড়িয়ে সোজা এগিয়ে যায়। সুরভির ঘরের সামনে গিয়ে আরবি দরজার হালকা নক করে। কিছুক্ষণ পরে সুরভি দরজা খোলে। আরবি দ্রুত সুরভির ঘরের মধ্যে চলে যায়। সুরভির ঘরে হালকা ল্যাম্প জ্বলছে। আরবি দরজা আস্তে করে বন্ধ করে। সুরভি, তুই এত রাতে এখানে কেন? কিছু হয়েছে? আরবি, আরে না,
কিরিশ ভাইয়া লিসির সঙ্গে কি কথা বলবে তাই আমাকে তোর ঘরে আসতে বলেছে। সুরভি নিচু স্বরে, কিরিশ এত রাতে লিসির কাছে কেন গেল? আরবে বিছানার ধারে বসে দীর্ঘশ্বাস ছাড়ে, মনে হয় রোমান্টিক কথা বলবে। সুরভি চুপ করে শোনে। যদি ওরা কিছু করে বসে। আরবি ধীরে বলে, না, এতটুকু ভরসা আমার ভাইয়ের উপরে আছে, সে খারাপ কিছু করবে না। সুরভির চোখ বড় হয়, বাহ, ভালো ভরসা আছে যে দেখছি। আরবি মাথা নাড়ে, নে এবার ঘুমা, আমার পাকা ঘুম ভেঙে দিয়েছে ভাইয়া। একটু থেমে আবার বলে, তুই এখনো জেগেছিলি নাকি? নিশ্চিত উপন্যাস পড়ছিলি, দাঁড়া, আমি আম্মুকে সকালে বলবো। সুরভি হালকা হাসে, তাই কি বলবি যে তুই আমার ঘরে রাতে এসে দেখেছিস? আর যদি আম্মু জিজ্ঞেস করে তুই কি করতে আমার ঘরে এসেছিলি? তাই বেশি কথা না বলে ঘুম পড়, আমিও এবার ঘুমাবো। আরবি মাথা ঝুঁকিয়ে, বাহ, রাত 3টা 4টা পর্যন্ত বান্দা আমার উপন্যাস পড়ে। সুরভি মুচকি হাসে, এরপর দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে। ঘরটা আবার শান্ত হয়ে যায়। অন্যদিকে কিরিশ ঘরে ঢুকে দরজা নক করে দেয়। লিসি ঘুমিয়ে আছে, শ্বাসটা ধীরে নিয়মিত। কিরিশ দরজার পাশে দাঁড়িয়ে এক মুহূর্ত তাকিয়ে থাকে। এই মুখটা সব যুদ্ধের মাঝেও তার একমাত্র শান্তি। সে ধীরে ধীরে বিছানার পাশে আসে, কোনো শব্দ না করে। বিছানায় উঠে হাতের ভর দিয়ে লিসির পাশে ঝুঁকে পড়ে। চোখ ভরে দেখে, চোল বন্ধ চোখ, শান্ত মুখ। একটা দীর্ঘশ্বাস ফেলে খুব আস্তে ঠোঁট ছোঁয়ায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আর একটু গভীর। লিসির শ্বাস হঠাৎ একটু থেমে যায়। বুক ওঠানামা বদলে যায়। চোখ ফুলে গেছে কিরিশ। সে কিছু বলার আগেই কিরিশ আস্তে করে তার হাত রেখে ফিসফিস করে, চুপ, কিছু বলবে না। একটু তোমার কাছে থাকতে দাও, শুধু আজ রাতটা তোমার কাছে থাকতে দাও। তারপর আবার কপালে ঠোঁট ছোঁয়, এবার খুব নরম। লিসির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। হাতটা অজান্তেই কিরিশের শার্ট আঁকড়ে ধরে। কিরিশ কপাল ঠেকিয়ে থাকে, কোনো কথা নেই এই মুহূর্তে। সে আর কোথাও যেতে চায় না, কিন্তু জানে ভোর আসছে। হঠাৎ লিসি ফিসফিস করে, হঠাৎ এখন আসার কারণ? কিরিশ থেমে যায়, কিছুক্ষণ চুপ। অতঃপর খুব নিচু গলায় বলে, তোমাকে ছাড়া থাকতে পারছি না যে আর। কথাটা শেষ করতে পারে না লিসি। উঠে বসতেই কিরিশ আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎ তাকে বুকে টেনে নেয়, এমনভাবে আঁকড়ে ধরে যেন এটাই শেষ আশ্রয়। তার কণ্ঠ কাঁপে, সবাই আমাকে থামাতে চায়, কিন্তু আমি শুধু তোমার কাছে থামি। লিসির হাত ধরে কিরিশের পিঠে উঠে যায়। সে কিছু বলে না, শুধু অনুভব করে এই মানুষটা বাইরে যত শক্ত, ভেতরে ততটাই নরম। কিরিশ তার মুখ দুহাতে ধরে, চোখে অদ্ভুত অস্থিরতা। তুমি জানো না, তোমাকে ছাড়া আমি কোথাও সম্পূর্ণ না। তারপর ঠোঁট ছোঁয়ায়, এইবার আর চুপচাপ না। ভেতরে জমে থাকা সব ভয়, সব রাগ, সব চাপ একসাথে মিশে যায় সেই চুম্বনে। মলিষী প্রথমে থমকে যায়, আস্তে বলে, কিরিশ, কিন্তু শব্দটা শেষ হওয়ার আগেই সে বুঝে যায় এই মানুষটা ভেঙে পড়েছে। লিসি আর বাধা দেয় না, তার আঙ্গুলগুলো কিরিশের শার্ট আঁকড়ে ধরে। কিরিশ যেন হারিয়ে যাচ্ছে সেই অনুভবে। চুম্বনটা দীর্ঘ হয়, গভীর হয়, কিন্তু তাড়াহুড়ো না, নবরং মরিয়া। মাঝে এক মুহূর্তে লিসির শ্বাস কেঁপে ওঠে। কিরিশ তখনই থামে, কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আমি পাগল হয়ে যাচ্ছি যখন মনে পড়ছে তোমাকে রেখে যেতে হবে। লিসি খুব ধীরে ধীরে বলে, জিজ্ঞেস করে, কোথায় যাবেন আপনি? কিরিশ মুচকি হেসে টেনে বলে, তোমার ছেড়ে বহু দূরে যাব। কোথায়? লিসি, শর্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না বলে কিরিশ আবার তাকে জড়িয়ে ধরে, এইবার একটু শান্তভাবে। বাইরে
দূরে আজানের শব্দ ভেসে আসে। ভোর হয়ে যাচ্ছে। আমি সেই মুহূর্তে ঘরের ভেতরে। সময় থেমে আছে। গিরিশ শুধু ফিসফিস করে, যদি আমি যাইও মনে রাখো আমি ফিরব, কারণ আমার সব কিছু এখানে। গিরিশ কিছুক্ষণ লিসির দিকে তাকিয়ে থাকে। তার নির্লজ্জ চোখটুকু শুধু লিসির কাপা মিষ্টি ঠোঁটের দিকে যাচ্ছে। গিরিশ লিসির মুখে হাত দিয়ে তার বৃদ্ধাঙ্গুল লিসির ঠোঁটে ছুঁয়ে দিয়ে বলে, আলোকনন্দা, আজকে আমাকে বাধা দিও না প্লিজ। নীরব, শান্ত, হিংস্র এই চোখ দুটো যখন কোনো আবদার করে তখন মারাত্মক রকমের মায়াবী লাগে। আর সেই মায়ায় লিসির ডাগর আঁখি দুটো আটকে যায়। মুচকি হেসে একরাশ লজ্জা লুকিয়ে বলে, ঠিক আছে, দিব না। ব্যাস, গিরিশকে পাইকে। গিরিশ লিসির দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন পৃথিবীতে আর কিছু নেই। লিসি কিছু বলার আগেই গিরিশ হঠাৎ তাকে নিজের দিকে টেনে নেয়। তার হাত দুটো লিসির কোমরে শক্ত করিয়ে জড়িয়ে যায়। লিসি, কিন্তু আপনি এমন করছেন। কথাটা পুরো শেষ হওয়ার আগেই গিরিশ তার ঠোঁটে চুপ করিয়ে দেয়। প্রথমে চুমুটা নরম ছিল, তারপর ধীরে ধীরে গভীর হলো। এক ঝটকায় তাকে বেডের ওপর শুইয়ে দিল। লিসির চুল ছড়িয়ে পড়ল সাদা চাদরের ওপর। আমার গলাটা একটু বড়, যেটা সামনের থেকে একটু সরে গেল। সে তাড়াতাড়ি ঠিক করতে গেল, কিন্তু গিরিশ তার হাতটা ধরে ফেলল। তার চোখে আগুন না, বরং অদ্ভুত এক তৃষ্ণা। সে ঝুঁকে এলো আবার। এবার চুমুটা দীর্ঘ, গম্ভীর, অধিকারী। লিসির নিঃশ্বাস কেঁপে উঠল। তার আঙ্গুলগুলো গিরিশের শার্টের কলার চেপে ধরল। একটু থামুন। ফিসফিস স্বর। গিরিশ ঠোঁট সরিয়ে তার কপালে চুমু দিল, তারপর আবার ঠোঁটে ফিরে এলো ধীরে, কিন্তু এবার আরো গভীরভাবে। লিসি কোনো বাধা দিচ্ছে না, কিন্তু অনবরত কিস করায় লিসি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। তার বুক দ্রুত ওঠানামা করছে। হাত দুটো কখন যে গিরিশের কাঁধে গিয়ে থেমেছে সে নিজেও বুঝতে পারেনি। গিরিশ তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন সে হারিয়ে যাচ্ছে, যেন এই মুহূর্তটাই তার সব কিছু। হঠাৎ গিরিশ থেমে গেল। তার কপাল গিরিশ কপালে ঠেকালো। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেছে। তুমি বোঝো না লিসি, তোমার উপর আমার সব ভয়। লিসি চোখ বন্ধ করলো, তার কণ্ঠ কাঁপছে। আপনি পাগল। গিরিশ হালকা হাসলো, আবার আলতো করে ঠোঁটে একটা ছোট চুমু দিল, এবার নরম, মায়া ভরা। তারপর তাকে বুকে টেনে নিল। এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো নেই, শুধু দুজনের হৃদস্পন্দন। ঘরের বাতাস ভারী কিন্তু উষ্ণ। গিরিশ লিসিকে জড়িয়ে ধরে আছে এমনভাবে যেন হাত ছাড়লেই সে হারিয়ে যাবে। লিসির কপালে ঠোঁট ছুঁয়ে খুব নিচু গলায় বলে, আজ রাতে যেমন তোমার পাশে আছি, আই প্রমিস। যখন ফিরবো তখন আর লুকিয়ে না, তখন আমাদের প্রথম রাত হবে। লিসির শ্বাস থমকে যায়। গিরিশ আর মুখটা দুহাতে ধরে চোখের গভীরে তাকিয়ে বলে, লিসি শর্মা, ওটা হবে তোমার আর আমার বাসর রাত। সবাই জানবে তুমি শুধু আমার। লিসির গাল লাল হয়ে ওঠে, চোখ নামিয়ে ফিসফিস করে, এত কথা বলা লাগবে না। গিরিশ হালকা হেসে আবার ঠোঁট ছোঁয়ায়, এইবার একটু দীর্ঘ, একটু গভীর। চাপা আবেগ, দখল, ভালোবাসা সব মিশে। লিসির ঠোঁট লাল হয়ে ওঠে, শ্বাস কেঁপে যায়। গিরিশ ধীরে সরে এসে কপালে ঠেকিয়ে বলে, এই লালচে রংটা মনে রাখবো, ফিরে এসে আবার দেখবো। আর যদি না থাকে তাহলে চিন্তা করো না, আবার তোমার ঠোঁট এমন লাল করার ক্ষমতা আমার আছে। লিসি লজ্জায় চোখ বন্ধ করে, তারপর আস্তে করে গিরিশের বুকে মুখ লুকিয়ে ফেলে। আপনি এখন শুধু যাওয়া কথা বলছেন কেন? কোথাও চলে যাবেন নাকি? গিরিশের বুকের ভেতর কাঁপন নামে। সে লিসিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি ফিরবো, কারণ আমার ঘুম, আমার শান্তি সব তোমার কাছে। বাইরে ফজরের আজান ভেসে আসে। শেষ প্রহর। গিরিশ লিসিকে বুকের ভেতর আটকে রাখে।
চুলে বুলিয়ে দেয় চুলে বুলিয়ে দেয় ধীরে ধীরে। লিসিও এবার হাত তুলে কিরিশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, যেন বলছে যেও কিন্তু ভেঙে যেও না। ধীরে ধীরে দুজনের শ্বাস এক তাল হয়ে আসে। ঘুম নেমে আসে, একটা অদ্ভুত শান্তির ঘুম। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ডেকে দুজনের একসাথে জড়িয়ে থাকা অবস্থায় ছুঁয়ে যায়, যেন সময়ও জানে এই গল্প এখনো শেষ হয়নি। ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ঘরের ভেতর হালকা নীলচে ভোরের আলো। কিরিশের চোখে চোখ খুলে যায় প্রথমে। কয়েক সেকেন্ড কিছুই ভাবে না, শুধু তাকিয়ে থাকে আর বুকের উপর ঘুমিয়ে থাকা লিসির দিকে। লিসি শান্ত, তার লম্বা চুল ছড়িয়ে আছে। কিরিশের বুকে হালকা খোলা ঠোঁট, গভীর ঘুম, মুখে এক ফোঁটা নির্ভরতা। কিরিশের বুকটা হঠাৎ কেঁপে ওঠে। গত রাতের কথা মনে পড়ে আর নিজের দেওয়া প্রতিশ্রুতি। সে খুব ধীরে লিসির গাল ছুঁয়ে দেয়। আঙ্গুল কেঁপে ওঠে। আমি ফিরবো ফিস ফিস করে বলে, কিন্তু শব্দ বেরোয় না প্রায়। লিসি অচেতন ঘুমের ভেতর একটু নড়ে, আরো শক্ত করে আঁকড়ে ধরে তাকে। সেই মুহূর্তে কিরিশের ভেতর যুদ্ধ শুরু হয়। থাকবে নাকি যাবে? তার চোখ কঠিন হয়ে যায়। আবার যেন রাগ, যে অপমান, যে এক সপ্তাহ ধরে জমে থাকা আগুন, সেটা তাকে ছাড়ে না। ধীরে ধীরে লিসির হাত নিজের বুক থেকে আগলা করে, অত্যন্ত যত্ন, যেন ভেঙে না যায়। বালিশটা টেনে এনে লিসির বাহুর নিচে গুজে দেয়, যেন সে বুঝতেই না পারে। তারপর উঠে দাঁড়ায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিছানার পাশে। দেখে, মনে গেঁথে নেয় এই মুখটা। হঠাৎ বুকে এসে কপালে খুব হালকা একটা চুমু খায়। আমাদের আবার দেখা হবে লিসি শর্মা। তারপর সোজা হয়ে দাঁড়ায়, নিজের হাতে এদিকে তাকায়। একটা ব্রেসলেট, যেটা চুল দিয়ে খুব সুন্দর করে বেউনি করা এবং তার উপরে 2টা অক্ষর KL, যেটা পাশাপাশি বসানো। কিরিশ মুচকি হাসে, টেনে বলে, আলোকনন্দা, তোমার চুলের ছোঁয়া, তোমার অস্তিত্ব আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। তারপর চোখে সে অপরিচিত কঠিন দৃষ্টি ফিরে আসে। দরজার দিকে হাঁটে, একবারও পেছনে ফিরে না। কারণ জানে, একবার তাকালে সে যেতে পারবে না আর। দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে যায়। ঘন আবার নিস্তব্ধ। কয়েক মিনিট পর লিসি ঘুমের ভেতর অস্পষ্টভাবে ফিসফিস করে, কই যাচ্ছেন? কিন্তু তখন আর কেউ নেই। জানালার বাইরে সূর্য উঠেছে। বাড়ির সবাই এখনো ঘুমিয়ে। দূরে, খুব দূরে আকাশে হয়তো ইতিমধ্যেই প্রস্তুত ফ্লাইং জেট। আর লিসি, সে এখনো জানে না তার বুকের উষ্ণতা যেটা ছিল, সেটা এখন খালি। লিসির ঘুম ভাঙল ধীরে ধীরে। ঘরটা ফাঁকা, বিছানার একপাশ ঠান্ডা। সে স্বাভাবিকভাবেই ভ্রু কুঁচকে ফিসফিস করল, অফিসে চলে গেছে বোধ হয়। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। মনে কোনো সন্দেহ নেই। কিরিশ তো ব্যস্ত মানুষ, সেও ভোরে বের হওয়া অস্বাভাবিক কিছু না। সে ধীরে ধীরে উঠে বসলো, জামা ঠিক করে বাথরুমে গেল, ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো। চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ চোখ গেল নিজের ঠোঁটের দিকে। সে 1 সেকেন্ড, তারপর দ্বিতীয় সেকেন্ড। চোখ বড় হয়ে গেল। ঠোঁট দুটো হালকা লাল, সামান্য ফুলে আছে। গত রাতের কথা বিদ্যুতের মতো মনে পড়তেই তার কান পর্যন্ত লাল হয়ে গেল। কিরিশের কণ্ঠ, আই প্রমিস ফিরে এসে তোমার সাথে প্রথম রাত কাটাবো। সে দুহাতে নিজের গাল চেপে ধরল। এই মানুষটা না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঠোঁট ছুঁয়ে দেখে, আস্তে করে ফিস ফিস করে, পাগল। ঠিক তখনই তার চোখ পড়ে বালিশের পাশে। সে একটু থমকে গেল। বিছানার পাশে সুন্দর করে রাখা একটা পুতুল, রোপাঞ্জের লম্বা সোনালি গাউন পরা পুতুলটা, কিন্তু তার মাথায় লম্বা চুলের জায়গায় বাঁধা আছে কালো আসল চুলের বেনি। লিসির বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে পুতুলটা তুলে নিল হাতে। তার নিজের কাটা চুল, সেই নির্দয়ভাবে কাটা চুলগুলো, সেটা কিরিশ এত যত্ন করে রেখে দিয়েছে। তার চোখ ভিজে উঠল না, কিন্তু ভেতরটা নরম হয়ে গেল। আপনি তো সত্যিই পাগল।
একটা অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল তার বুক জুড়ে। রাগ না, অভিমান না, শুধু অদ্ভুত মায়া। সে পুতুলটা বুকে জড়িয়ে একবার চোখ বন্ধ করলো, তারপর আলতো করে বিছানায় রেখে দিল। ওড়নাটা ঠিক করে চুল গুছিয়ে নিল, ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নিল লাল ভাবটা একটু ঢাকার জন্য। তারপর স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে নিচে নামলো। বাড়ির ভেতর সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু তার ভেতরে এখনো নরম এক গোপন সকাল রয়ে গেছে, যেটা শুধু তার আর গিরিশের। লিসি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার মুখে এখনো সেই হালকা লাজুক হাসি, মনের ভেতরের উষ্ণতা আঠে, কিন্তু নিচে নেমেই সে থেমে গেল। মনের ভেতরের উষ্ণতা, কিন্তু নিচে নেমেই সে থেমে গেল। ড্রয়িং রুমে অদ্ভুত নীরবতা। সবাই আছে, কিন্তু কারো মুখে কথা নেই। সুপ্রিয়া বসে আছেন সোফায়, কপালে ভাঁজ, চোখে মৃদু পানির ফোঁটা। আনোয়ার ফোন কানে নিয়ে কারো সাথে তীব্র গলায় কথা বলছে। ঘরের বাতাস ভারী, লিসির বুকটা ধুক করে উঠল। কি হয়েছে? কেউ সঙ্গে সঙ্গে উত্তর দিল না। আনোয়ার ফোন কেটে বলল নিচু গলায়, ভোরে গিরিশ বাড়ি ছেড়ে গেছে। এক মুহূর্ত লিসির মাথার ভেতর যেন শব্দ থেমে গেল। কি? তার ঠোঁট শুকিয়ে গেল। এই তো ভোরে সে তার বুকের মধ্যে ছিল, তার হাতের উষ্ণতা, তার কপালের চুমু। তাহলে? তার চোখ অজান্তেই সিঁড়ির দিকটা খুঁজল, যেন এখনই গিরিশ নিচে নামবে। কিন্তু না, সত্যিটা বাতাসে ঝুলছে। আরবি আর সুরভি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। সুরভি খুব আস্তে বলল, লিসি, তুই কিছু জানিস? আরবি চোখে কৌতূহল আর চিন্তা মিশিয়ে তাকিয়ে আছে। লিসির বুকের ভেতর ঝড়, কিন্তু মুখ শান্ত। সে মাথা নাড়ল না। তো আমি তো ভেবেছিলাম অফিসে গেছে। তার কণ্ঠ স্বাভাবিক, অবিশ্বাস্য নরম। স্বাভাবিক। কেউ বুঝতে পারল না তার আঙ্গুলগুলো ওড়নার আঁচল শক্ত করে চেপে আছে। সুরভি একবার আরবির দিকে তাকালো। কিছু যেন মিলছে না তাদের কাছে, কিন্তু লিসির চোখে শুধু বিস্ময়। সে ধীরে ধীরে সোফায় বসে পড়ল। মনে একটা প্রশ্নই ঘুরছে, সে গেলে আমাকে না বলে গেল কেন? তার ঠোঁট শুকিয়ে এসেছে, মাথার ভেতর শুধু ভোরের সেই মুহূর্ত ঘুরছে। হঠাৎ মনে পড়ল রূপাঞ্জেল পুতুলটা। তাহলে সে জানতো সে যাবে। লিসির বুকের ভেতর হালকা ব্যথা উঠল, কিন্তু সেটা মুখে আনলো না। শুধু খুব আস্তে বলল, একবারও জানালো না আমায়। কিন্তু নিজের মনেই প্রশ্ন, তাহলে আমাকে জড়িয়ে কেন ঘুমালে? ঘরের ভেতর অস্বস্তি আরো ঘনীভূত হলো, আর লিসির ভেতরে শুরু হলো এক অদ্ভুত শূন্যতা। সবাই চুপচাপ আছে। রিহান, কাবির একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে বাড়িতে। ড্রয়িং রুমে হঠাৎ আনোয়ার আবার ফোন পেল। সে ফোন কানে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে শুনল, তারপর মুখটা আরো শক্ত হয়ে গেল। প্রাইভেট জেট টেক অফ করেছে দুবাই হয়ে ফ্রান্স। ঘর নিস্তব্ধ। সুরভি ফিসফিস করল, মানে সত্যিই চলে গেছে? লিসির বুকের ভেতর যেন কেউ ধাক্কা দিল। ফ্রান্স? এটা অফিস ট্রিপ না, এত বড় কিছু। আরবি এবার সরাসরি লিসির দিকে তাকালো। তুমি সত্যিই কিছু জানো না? লিসি মাথা নেড়ে বলল না। তার কণ্ঠ শান্ত, কিন্তু তার কানে বাজছে শুধু ফ্রান্স। অন্যদিকে কালো এসইউভি দ্রুত গতিতে ছুটছে এয়ার স্ট্রিপের দিকে। ভেতরে বসে আছে গিরিশ, কালো স্যুট, চোখে ডার্ক গ্লাস, মুখ সম্পূর্ণ নির্লিপ্ত। ভোরের কোমলতা নেই আর। সে এখন রায়চৌধুরী না, আন্ডারওয়ার্ল্ড কিং। মার্ক সামনে বসে মাইল খুলে বলছে, ফ্রান্সে ডেলাক্রোয়া গ্রুপ
ডাবল ক্রস করেছে। ওরা ভেবেছে আপনি নিজে আসবেন না। কিরিশ ঠান্ডা গলায় বলল, ওরা ভেবেছে ভুল। গাড়ি থামলো। প্রাইভেট এয়ার স্ট্রিপে জেট প্রস্তুত। নামার আগে কিরিশ এক মুহূর্ত থামলো। তার ফোনে স্ক্রিন জ্বলে উঠল। লক স্ক্রিনে লিসির ছবি। তার চোখের দৃষ্টি এক সেকেন্ডের জন্য নরম হলো। মার্ক খেয়াল করলো কিন্তু কিছু বলল না। মিশন ক্লিন। মার্ক জিজ্ঞেস করলো না। কিরিশ গ্লাস খুলে বলল, এইবার একটা মেসেজ দিতে হবে। তার চোখে বিপজ্জনক ঝিলিক। ফ্রান্সে ঢুকে প্রথমে তাদের ফাইন্যান্স কেটে দাও, তারপর মানুষ। মার্ক মাথা নেড়ে বলল, রজার দ্যাট। কিরিশ জেটে উঠে দাঁড়ালো দরজার সামনে। হাওয়া আর কোট ছড়িয়ে দিচ্ছে। সে আকাশের দিকে তাকালো একবার, তারপর ভেতরে ঢুকে দরজা বন্ধ। জেট রানওয়েতে গতি নিল। আবার বাড়িতে লিসি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে অকারণ অস্থিরতা। সে জানে না কেন কিন্তু মনে হচ্ছে কিছু বড় হতে যাচ্ছে। তার ঠোঁট ছুঁয়ে যায় অজান্তে। ফিস ফিস করে, কই গেলেন আমাকে না বলে। দূরে আকাশে একটা ছোট সাদা বিন্দু মিলিয়ে যাচ্ছে। জেট ইতিমধ্যে মেঘ ভেদ করে উঠেছে। ভেতরে নরম হলুদ আলো, শান্ত বিলাসবহুল পরিবেশ। কালো লেদারের সিটে হেলান দিয়ে বসে আছে কিরিশ। এক পা অন্য পায়ের ওপর তুলে, হাতে ক্রিস্টাল গ্লাস, কিন্তু তাতে মদ না, শুধু বরফ আর পানি। চোখ বন্ধ। মনে হয় শান্ত, কিন্তু তার ভেতরে চলছে হিসেব। মার্ক সামনে ফাইল খুলে বসে আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে বলল, বস। কিরিশ চোখ না খুলেই বলল, বল। মার্ক একটু ইতস্তত করে, আপনি এভাবে হঠাৎ চলে আসলেন। তাহলে লিসির কি হবে? এক সেকেন্ড। জেটের ইঞ্জিনের শব্দ যেন আরো ভারী শোনা গেল। কিরিশ ধীরে চোখে খুলল। তার দৃষ্টি শান্ত কিন্তু গভীর। আমি কি কখনো কিছু না ভেবে করি না, মার্ক? মার্ক চুপ। কিরিশ গ্লাসটা টেবিলে রাখলো। শোনো, আমি যেই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে ল্যান্ড করব, ঠিক সেই মুহূর্তে লিসি রেশমপুরে চলে যাবে। মার্ক ভ্রু কুঁচকালো। রেশমপুর? তার দাদুর বাড়ি আকবর খানের কাছে। মার্ক এবার সোজা হয়ে বসলো। আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন? কিরিশ হালকা হাসল। আমি কখনো ওকে সুরক্ষা ছাড়া রাখি? তার চোখে ঠান্ডা আত্মবিশ্বাস। ঢাকার বাড়িতে থাকলে নজর থাকবে। আমি চাই না কেউ ওকে ব্যবহার করার কথা ভাবুক। মার্ক নিচু গলায় বলল, ফ্রান্সের ডেলাক্রোয়া গ্রুপ যদি আপনার পার্সোনাল লাইফ টার্গেট করে। কি? সে চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল। তাহলে তারা ভুল করবে। একটা বিরক্তি। তার গলা নরম হলো একটু। ও এখনো জানে না আমি কে পুরোপুরি। আর আমি চাই না এই যুদ্ধের গন্ধ ওর কাছে যাক। মার্ক তাকিয়ে রইল। বস, আমি গেলে ও কষ্ট পাবে। কিরিশ জানালার বাইরে তাকালো। নিচে মেঘের সাদা সমুদ্র। খুব আস্তে বলল, কষ্ট পাবে জানি। তার কণ্ঠে এবার নিঃশব্দ ভয়। এই মিশনে ক্লিন করতে হবে। ডেলাক্রোয়া ভেবেছে আমি শুধু ব্যবসায়ী। এদের ভুলটা আমি নিজে গিয়ে ঠিক করে আসব। মার্ক ফাইল বন্ধ করলো। প্যারিসে আমাদের লোক রেডি। ফাইন্যান্স লাইন কাটা হবে আজ রাতেই। কিরিশ ঠান্ডা গলায় বলে, না, আগে ওদের আত্মবিশ্বাস কেটে দাও, তারপর টাকা। তার ঠোঁটে সামান্য বাঁকা হাসি। ওরা বুঝুক আমি এলে শহর বদলে যায়। এক মুহূর্ত নীরবতা। তারপর খুব আস্তে, প্রায় নিজের সাথে, লিসি নিরাপদ থাকবে। আমার মানুষ, আমার নিয়ম। জেট মেঘের ভেতর ঢুকে গেল। আলো একটু কেঁপে উঠল। মার্ক জানে এই শান্ত মানুষটাই কয়েক ঘন্টার পর প্যারিসে ঝড় নামাবে। আর দৌড়ে রেশমপুরের পথে হয়তো ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
রায়চৌধুরী বাড়ির হলরুম অস্বাভাবিক চুপচাপ। এ বাড়িতে সাধারণত সকাল মানেই হাসাহাসি। চায়ের কাপের টুংটাং শব্দ, আজ শুধু চামচের হালকা ঠোকাঠুকি। সুপ্রিয়া মাথা নিচু করে বসে আছেন। তার বড় ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। তার চোখ লাল, লিসে একটু দূরে বসে আছে। তার মনটা অদ্ভুত ভারী। ভোরের সেই বুকের উষ্ণতা, আর এখন এই শূন্যতা। কিন্তু সে কিছু প্রকাশ করল না, শুধু চুপচাপ মেঝের দিকে তাকিয়ে আছে। কাবির কাশি দিয়ে বলল, বাবা, আমাদের অফিসে যেতে হবে। রিহানও মাথা নেড়ে, হ্যাঁ, আজ কয়েকটা মিটিং আছে। আনোয়ার গম্ভীর গলায় বললেন, আগে সবাই নাস্তা করো, খালি পেটে কেউ বের হবে না। সুপ্রিয়া কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই মির্জা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, বাচ্চাদের খেতে দাও সুপ্রিয়া, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। একটা নিঃশব্দ নির্দেশ, যেন সুপ্রিয়া চুপ হয়ে গেলেন। প্রিয়া, সবাই টেবিলে আসো, আমি খাবার সার্ভ করছি। মেয়েরা আর ছেলেরা একে একে উঠে গেল। কারোর খাবার ইচ্ছে নেই, কিন্তু তারপরেও খেতে বসেছে সবাই। খেতে শুরু করলো, কিন্তু কেউ আসলে খাচ্ছে না, শুধু প্লেটে নড়াচড়া। লিসির হাত থেমে আছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক স্মৃতি জেগে উঠেছে। তার বুকটা হালকা কেঁপে উঠল। ঠিক তখনই টিং। কাবিরের ফোনে মেসেজ। সে অবচেতনে ফোনটা দেখল। স্ক্রিনে শুধু একটা নাম, কিরিশ। তোরা যথাসময়ে চলে আসিস, লোকেশন শেয়ার করা আছে, দেরি করিস না। সময় দেওয়া আছে স্পষ্ট। কাবির হঠাৎ কাশতে কাশতে প্রায় দম আটকে ফেলল। খক খক। সুপ্রিয়া সঙ্গে সঙ্গে বকা দিলেন, কাবির, ঠিক মতো খেতে পারিস না, সারাক্ষণ ফোন, খাওয়ার সময়ও ফোন, ফোন না দেখে গলা দিয়ে খাবার নামে না। কাবির তাড়াতাড়ি মাথা নাড়ল, সরি মা। সে জানে গিরিশ চলে যাওয়ায় রাগ আর কষ্ট তার উপর ঝাড়ছে সুপ্রিয়া, কিন্তু তার চোখ রিহানের দিকে। রিহানের ফোনও কেঁপে উঠল। ঠিক একই নাম, একই নির্দেশ। রেহান স্ক্রিন দেখে নিঃশব্দে গভীর শ্বাস নিল। দুজনের চোখাচোখি, তারা বুঝে গেছে গিরিশ বাড়ি থেকে চলে গেলেও তাদের কাজ বন্ধ নেই। আর এরপরে যেটা হতে চলেছে সেটা শুধু অফিস মিটিং না। কাবির হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। বাবা, আমাদের একটু আগে বের হতে হবে। রিহানও দ্রুত ওঠে, হ্যাঁ, ট্রাফিক আছে। আনোয়ার তাদের দিকে তাকিয়ে কিছু বুঝতে চাইলেন, এত তাড়া কিসের? কাবির সংযত গলায়, ওয়ার্ক ইস্যু। এক মুহূর্ত থেমে, আমরা যাচ্ছি এবার। ডাক্তার আর শিক্ষক কেউ বলতে হবে। আনারুল, তোমরা যে কি বলছি বুঝতে পারছি না। কাবির উঠে ব্লেজারটা হাতে নিয়ে বলে, অফিসের কাজ নিয়ে চিন্তা করো না। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।